রাষ্ট্রবিজ্ঞানে তোমরা যারা নেট সেট কিংবা বিভিন্ন ধরনের পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছ, বিশেষ করে তোমরা রাজ্যের যে সমস্ত পরীক্ষা কিংবা সেন্ট্রালের যে সমস্ত পরীক্ষার জন্য রাষ্ট্রবিজ্ঞান বিষয়ের উপরে তোমরা প্রস্তুতি নিচ্ছ, তোমাদের জন্য পলিটিক্যাল একাডেমির পক্ষ থেকে পুরো দমে ক্লাস কিন্তু শুরু হয়ে গেছে। আগের দিন আমি আলোচনা করেছিলাম হোয়াট ইজ পলিটিক্যাল থিওরি। আজকের আলোচনা করব, বুঝতেই পারছো এবং দেখতেই পাচ্ছ যে নেচার অফ পলিটিক্যাল থিওরি। প্রকৃতিগত দিক থেকে পলিটিক্যাল থিওরি অর্থাৎ রাজনৈতিক তত্ত্বকে আমরা কোন কোন দিক থেকে দেখতে পারি। প্রকৃতিগত দিক দেখতে গেলে আমরা মূলত পলিটিক্যাল থিওরি বা রাজনৈতিক তত্ত্বকে আমরা রাষ্ট্রবিজ্ঞানের সাথে দেখতে পারি, অর্থাৎ পলিটিক্যাল সায়েন্স অ্যাজ এ পলিটিক্যাল থিওরির মতো করে আমরা দেখতে পারি, কিংবা ইতিহাসের দৃষ্টিকোণ থেকে আমরা পলিটিক্যাল থিওরিকে আলোচনা করতে পারি, কিংবা পলিটিক্যাল ফিলোসফি অর্থাৎ রাজনৈতিক যে তত্ত্ব, রাজনৈতিক এই দর্শন, সেখান থেকেও রাজনৈতিক তত্ত্বের সাথে আমরা আলোচনা করতে পারি। তাহলে আমরা আজকের আলোচনা করব রাজনৈতিক তত্ত্বের যে প্রকৃতিগুলো রয়েছে সেই প্রকৃতিগুলো নিয়ে। এইরকম ভাবে আমাদের পলিটিক্যাল একাডেমি চ্যানেলে পরপর কিন্তু পলিটিক্যাল থিওরির উপরে সমস্ত ভিডিও আসতে থাকবে। তোমরা যারা এখনো পর্যন্ত আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো। আশা করছি তোমাদের কাজে লাগবে। চলো আজকের আলোচনাতে যাওয়া যাক। আমরা এখানে দেখতে পাচ্ছি যে পয়েন্টের উপরে ভিত্তি করে পলিটিক্যাল থিওরি অ্যান্ড পলিটিক্যাল সায়েন্স, একেবারেই আমরা রাজনৈতিক তত্ত্ব এবং রাষ্ট্রবিজ্ঞান এই বিষয় দুটোকে নিয়ে আলোচনা করব। তাহলে বুঝতে পারবো যে আমাদের এই প্রকৃতিগত দিক থেকে রাজনৈতিক তত্ত্ব কোন জায়গাতে দাঁড়িয়ে রয়েছে। কি বলছে? বলছে পলিটিক্যাল থিওরি ব্রাঞ্চ অফ পলিটিক্যাল থট। কথাটা কিন্তু বোঝার চেষ্টা করো। বলছে পলিটিক্যাল থিওরি ব্রাঞ্চ অফ, কার ব্রাঞ্চ? পলিটিক্যাল থট, রাজনৈতিক চিন্তার একটা ব্রাঞ্চ বলা যেতে পারে। দ্যাট স্টাডিজ আইডিয়াস, ভ্যালুজ অ্যান্ড নর্মেটিভ কোশ্চেন অ্যাবাউট পলিটিক্স। অর্থাৎ কিসের উপরে ভিত্তি করে? পলিটিক্সের যে বিভিন্ন রকম আইডিয়া, ভ্যালু এবং নর্মেটিভ কোশ্চেন। নর্মেটিভ কোশ্চেন বলতে কি বোঝায়? নীতিমানবাচক যে দৃষ্টিভঙ্গি, নীতি, নৈতিকতা, আদর্শ, এই যে সমস্ত দৃষ্টিভঙ্গিগুলোর উপর ভিত্তি করে যে আলোচনা, তার কথা বলছে আমাদের পলিটিক্যাল থিওরি। বলছে পলিটিক্যাল থিওরিটা পুরোপুরি, এই পলিটিক্যাল স্টাডিজটা একটা আইডিয়া, একটা ভ্যালু, মূল্যবোধ অর্থাৎ নর্মেটিভ কোশ্চেনের উপরে ভিত্তি করে কিন্তু আমাদের এই পলিটিক্যাল তত্ত্ব বা রাজনৈতিক তত্ত্ব গড়ে উঠছে। তার মধ্যে কোন কোনগুলো আমরা রাজনৈতিক তত্ত্ব হিসেবে দেখে থাকি? জাস্টিস অর্থাৎ ন্যায়, লিবার্টি, রাইটস এবং লেজিটিমেসি, এই সমস্ত বিষয়ের যে আলোচনা এবং বিশ্লেষণ, সেগুলোকেই আমরা বলি পলিটিক্যাল থিওরি। অন্যদিকে কি বলছে? পলিটিক্যাল সায়েন্স অ্যান্ড এম্পিরিক্যাল সোশ্যাল সায়েন্স। খুব গুরুত্বপূর্ণ কিন্তু এই কথাটা মনে রাখবে। আমরা পলিটিক্যাল সায়েন্সকে, আমরা যখন সায়েন্স কথাটাকে উল্লেখ করছি, এখানে বলা উচিত পলিটিক্যাল, এই রাজনৈতিক বিষয়টা সায়েন্সে পরিণত হচ্ছে কখন? যখন ভাবা হলো এই যে পলিটিক্যাল অর্থাৎ মানুষের যে চিন্তা, মানুষের যে চেতনা, মানুষের যে কাজকর্ম, কিংবা মানুষ যে সমস্ত সিদ্ধান্ত গ্রহণ করছে বা তাদের যে নগর রাষ্ট্রের যে জীবনযাপন, যে পরিচালনার যে পুরো সম্পূর্ণ যে ব্যবস্থাটা, এই যে পলিটিক্যাল ব্যাপারটাকে যখন আমরা সায়েন্সের উপরে ভিত্তি করে, বিজ্ঞান সম্মত চিন্তা এবং চেতনার উপরে ভিত্তি করে তাকে ব্যাখ্যা বিশ্লেষণ করা যায় কিনা, একটা নির্দিষ্ট তত্ত্ব গড়ে তোলা যায় কিনা, এবং সেটাকে বিজ্ঞান এর উপরে ভিত্তি করে এই সমাজ ব্যবস্থাকে, এই সমাজের মানুষজনের চিন্তা চেতনাকে, তাদের আচরণকে আমরা বিজ্ঞানের ভিত্তিতে, যেরকম ভাবে আমরা বাস্তবে যেরকম বিজ্ঞানের আলোচনাতে গবেষণা করে থাকি বিজ্ঞানের যে দৃষ্টিভঙ্গিগুলোকে, সেই রকম ভাবে গবেষণার মধ্য দিয়ে আমরা প্রকৃতপক্ষে, বাস্তব পক্ষে এই বিজ্ঞানটাকে
অর্থাৎ এই ব্যবস্থাটাকে আমরা এগিয়ে নিয়ে যেতে পারি কিনা তার জন্য কিন্তু সায়েন্স কথাটা এখানে আমরা যুক্ত করছি। সেখানে আমরা যখন পলিটিক্যাল সায়েন্স অর্থাৎ এই পলিটিক্যাল সায়েন্স রাষ্ট্রবিজ্ঞানের ক্ষেত্রে বিজ্ঞান কথাটা যুক্ত হচ্ছে, অর্থাৎ সেখানে আমরা বিজ্ঞান সম্মতভাবে চিন্তা এবং চেতনা করছি, সেখানে ব্যাখ্যা বিশ্লেষণ সম্পূর্ণ বিজ্ঞানের উপর ভিত্তি করে করার চেষ্টা করছি। এবং তারপরে বলছে এম্পিরিক্যাল সোশ্যাল স্টাডিজ। এম্পিরিক্যাল সোশ্যাল স্টাডিজ বলতে এম্পিরিক্যাল বলতে বোঝানো হয় অভিজ্ঞতার মধ্য দিয়ে, অভিজ্ঞতাবাদী দৃষ্টিভঙ্গি। অর্থাৎ আমি যা দেখব, আমি যেটা স্পর্শ দিয়ে অভিজ্ঞতা লাভ করব, অর্থাৎ সেখানে বিজ্ঞানসম্মত কথা কিন্তু বলা হচ্ছে। অর্থাৎ আমার এম্পিরিক্যাল স্টাডি কিন্তু এখানে চলে আসছে। এম্পিরিক্যাল সোশ্যাল সায়েন্স দ্যাট স্টাডিজ পলিটিক্যাল সিস্টেমস, behavior, institution and processes using observation, data and theory। বলছে যার মধ্য দিয়ে একটা আমি নির্দিষ্ট তত্ত্ব তৈরি করতে পারি। অর্থাৎ এখানে কি বলার চেষ্টা করছে, এখানে বলার চেষ্টা করছে এই পলিটিক্যাল সায়েন্স একটা এম্পিরিক্যাল সোশ্যাল সায়েন্স। সেখানে কি হয়, স্টাডিজ হয় পলিটিক্যাল সিস্টেমের, অর্থাৎ রাজনৈতিক যে ব্যবস্থাপনা, বিহেভিয়ার, মানুষের যে আচার আচরণ, এবং তার সাথে সাথে আমাদের ইনস্টিটিউশন, সেই প্রতিষ্ঠান পরিচালনা, এই সমস্ত বিষয়গুলোকে নিয়ে রাষ্ট্রবিজ্ঞানের আলোচনা গড়ে ওঠে। তাহলে আমরা বুঝতে পারলাম পলিটিক্যাল থিওরি এবং রাষ্ট্রবিজ্ঞানের মধ্যে সম্পর্ক এবং পার্থক্যটা কোথায়। কি বললাম, পলিটিক্যাল থিওরি মূলত কিসের আলোচনা করে থাকে? পলিটিক্যাল থিওরি একটা স্টাডিজ, আইডিয়াস, ভ্যালু, নরমেটিভ কোশ্চেনের উপরে ভিত্তি করে রাজনৈতিক তত্ত্বটার আলোচনাটা করে থাকে। কিন্তু রাষ্ট্রবিজ্ঞান, রাজনৈতিক যে বিজ্ঞান, সেটা কিসের আলোচনা করে থাকে? সেটা মূলত এম্পিরিক্যাল সোশ্যাল সায়েন্স অর্থাৎ অভিজ্ঞতাবাদী দৃষ্টিভঙ্গির মধ্য দিয়ে আলোচনা করার চেষ্টা করে। কি আলোচনা করার চেষ্টা করে? পলিটিক্যাল সিস্টেম, সেখানকার রাজনৈতিক যে ব্যবস্থা, সেখানকার মানুষের যে রাজনৈতিক আচরণ, এবং তার পাশাপাশি সমস্ত ধরনের যে সমস্ত প্রতিষ্ঠান, ইনস্টিটিউশন রয়েছে, তাদের আচার আচরণ, তাদের ক্রিয়াকলাপ, সমস্তটা আলোচনা করে থাকে কে? রাষ্ট্রবিজ্ঞান। পরের পয়েন্টটা ভালো করে বোঝার চেষ্টা করো, কি বলছে? পরের পয়েন্টটা বলছে পলিটিক্যাল সায়েন্স ইমপ্লাইজ ট্রু সায়েন্টিফিক স্টাডি অফ পলিটিক্স। পলিটিক্যাল সায়েন্স কি করে? পলিটিক্যাল সায়েন্স ট্রু সায়েন্টিফিক স্টাডি অফ পলিটিক্স, রাজনীতির ক্ষেত্রে সত্যিকারের ট্রু সায়েন্টিফিক স্টাডি করতে চায়, একদম বাস্তবসম্মত বিজ্ঞান ভিত্তিক একটা স্টাডি বা অধ্যয়ন করতে চায়। যেমন আমরা গবেষণার মধ্য দিয়ে দেখতে পারি রাষ্ট্রবিজ্ঞানে মানুষের আচার আচরণ নিয়ে কিন্তু গবেষণা করার কথা বলা হয়। অর্থাৎ ভৌত বিজ্ঞানের মতো বা আমরা জীবন বিজ্ঞানের মতো বা সায়েন্সের মতো যেরকম তারা গবেষণা করতে যায়, একটা তথ্য পর্যবেক্ষণ করলো, পরীক্ষণ করলো, পরিমাপ করলো, তার মধ্য দিয়ে যেরকম ভাবে একটা গবেষণা করা হয়, ঠিক তেমনি ভাবেই কিন্তু রাষ্ট্রবিজ্ঞানের ক্ষেত্রেও এরা মনে করছে রাষ্ট্রবিজ্ঞান যে আমরাও একদম ট্রু সায়েন্টিফিক স্টাডি করতে পারি, সেই রকম করে ব্যাখ্যা, বিশ্লেষণ, মাপ, পরিমাপ এবং একদম সায়েন্টিফিক স্টাডি এখানে আমরা করতে পারি। ইউনিভার্সাল অ্যাকসেপ্টেড প্রিন্সিপালস, একদম তাই। বলছি এর মধ্য দিয়ে কি গড়ে তুলতে পারি? ইউনিভার্সাল অ্যাকসেপ্টেড প্রিন্সিপাল, একটা সার্বজনীন একটা তত্ত্ব গড়ে তুলতে পারি। তার মধ্যে দিয়ে কি হবে? একটা তত্ত্ব কি হয়? একটা তত্ত্ব সমস্ত জায়গাতে কিন্তু অ্যাকসেপ্টেড হয়, সমস্ত জায়গাতে সেটা গ্রহণযোগ্যতা পায়। আমেরিকাতে যে ব্যবস্থাপক তত্ত্ব যদি যা থাকবে তার মান, আমাদের এখানেও সেই কথাটা কিন্তু গ্রহণযোগ্য হবে ভারতবর্ষের ক্ষেত্রে। অর্থাৎ এই যে একটা সার্বজনীন তত্ত্ব, যে কোনো তত্ত্ব আমি যখন গড়ে তুলি তার একটা সার্বজনীনতা অবশ্যই থাকে। তারপরে কি বলছে? কজ এফেক্ট রিলেশনশিপ, অবজারভেশন বেসড স্টেট, টেস্টেবল হাইপোথেসিস ইটিসি। বলছে সেখানে আমরা যেভাবে গবেষণা করি, একদম বিজ্ঞানসম্মত ভাবে যেভাবে গবেষণা করতে হয়, টেস্টেবল হাইপোথেসিস থেকে শুরু করে অবজারভেশন থাকে, সমস্ত কিছু আমরা এই রাষ্ট্রবিজ্ঞানের মধ্যেই দেখতে পাই। অন্যদিকে পলিটিক্যাল থিওরি কি বলছে? পলিটিক্যাল থিওরি ইজ ক্লোজলি অ্যাসোসিয়েটেড টু পলিটিক্যাল ফিলোসফি অ্যান্ড নরমেটিভ অ্যাপ্রোচ। বলছে পলিটিক্যাল থিওরিটা কার সাথে ক্লোজলি অ্যাসোসিয়েটেড, কার সাথে যুক্ত?
না, পলিটিক্যাল থিওরিটা মূলত পলিটিক্যাল ফিলোসফির সাথে রাজনৈতিক যে দর্শন তার সাথে এবং বলছে নর্মেটিভ অ্যাপ্রোচের সাথে জড়িত। মূলত যেগুলো নর্মেটিভ অ্যাপ্রোচ আমরা যেটাকে মূল্যবোধের কথা বলে থাকি। কিন্তু পলিটিক্যাল সায়েন্স ক্লোজার টু বিহেভিয়ারালিজম অ্যান্ড লজিক্যাল পজিটিভিজম। এর দ্বারা তোমরা বুঝতে পারছো রাজনৈতিক তত্ত্ব এবং রাষ্ট্রবিজ্ঞান এদের মধ্যে সম্পর্ক এবং এদের মধ্যে পার্থক্যটা কোথায়। তাহলে দেখো, লক্ষ্য করো, পলিটিক্যাল সায়েন্স ক্লোজার টু বিহেভিয়ারালিজম, অর্থাৎ বিহেভিয়ারালিজম আচরণবাদের কথা বলছে। অর্থাৎ আচরণবাদে কি বলা হয়েছে? আচরণবাদে ব্যক্তির আচরণকে কিন্তু বিজ্ঞানসম্মতভাবে ব্যাখ্যা এবং বিশ্লেষণ করার কথা ভাবা হয়েছে। অর্থাৎ আমি যে ভোট দেব, আমি কোন দলকে ভোট দিতে পারি না দিতে পারি, এখন তোমরা দেখবে যে বিভিন্ন রকম গণনা হয় না, বিভিন্ন রকম একটা পরিসংখ্যান বের হয়, এই চ্যানেল এই বলছে, ওই চ্যানেল আরেকটা কথা বলছে, সেই চ্যানেল আরেকটা কথা বলছে। কিসের ভিত্তিতে করতে পারে, কার ভিত্তিতে তারা বলতে পারে? তারা একটা কিন্তু গবেষণা করে, সেটাকে বলা সোশ্যাল রিসার্চ। এর ফলে কিন্তু মানুষ কাকে ভোট দিচ্ছে না দিচ্ছে সেটা কিন্তু তারা অনেকটা অংশে আমরা বলে ফেলতে পারি, বা যারা রাজনৈতিক বিশ্লেষক তারাও কিন্তু অনেকটা বলতে পারে। কিসের মধ্য দিয়ে? একটা নির্দিষ্ট গবেষণা পদ্ধতির মধ্য দিয়ে। সেটা হচ্ছে বিহেভিয়ারালিজম, আচরণবাদ, মানুষের আচরণটাকেও বিজ্ঞানসম্মতভাবে ব্যাখ্যা বিশ্লেষণ করা। এবং লজিক্যাল পজিটিভিজম, লজিক্যাল পজিটিভিজম বলতে আমরা যেটা বাস্তবে প্রত্যক্ষ করব, আমরা যেটা বাস্তবে দেখব, আমরা বাস্তবে প্রত্যক্ষ করে যে জ্ঞানটা আহরণ করব, সেটাই হচ্ছে লজিক্যাল পজিটিভিজম। যাহা চোখে দেখিব তাহা বিশ্বাস করিব। অর্থাৎ এই যে পজিটিভিজমের যে আইডিয়া, দৃশ্য, অর্থাৎ যা দেখব তাকেই বিশ্বাস করব, যেখান থেকে আমরা জ্ঞান অর্জন করব, যে অভিজ্ঞতার মধ্য দিয়ে যে জ্ঞান অর্জন করব, সেটাই হবে প্রকৃতপক্ষে জ্ঞান। অর্থাৎ এখানে বিজ্ঞানসম্মত, বিজ্ঞান ভিত্তিকতার কথা কিন্তু বলা হচ্ছে। পরের পয়েন্ট কি বলছে? পরের পয়েন্ট বলছে পলিটিক্যাল থিওরি ক্ল্যারিফাই ভ্যালুস, ইভালুয়েট পলিটিক্যাল আর্গুমেন্টস, প্রপোজ ভিশন ফর এ জাস্ট সোসাইটি। অর্থাৎ সেখানে বলার চেষ্টা করছে, দেখো, পলিটিক্যাল থিওরি ক্ল্যারিফাই ভ্যালুস, ইভালুয়েট পলিটিক্যাল আর্গুমেন্টস, অর্থাৎ রাজনৈতিক তত্ত্ব মূলত ভ্যালু অর্থাৎ মূল্যবোধের জায়গাটা কিন্তু গড়ে তোলার চেষ্টা করছে। প্রপোজ ভিশন ফর এ জাস্ট সোসাইটি, একটা জাস্ট সোসাইটি গড়ে তোলার কথা কিন্তু ভাবছে রাজনৈতিক তত্ত্ব। অন্যদিকে পলিটিক্যাল সায়েন্স কি বলছে? পলিটিক্যাল সায়েন্স এক্সপ্লেইন অ্যান্ড ক্রেডিট পলিটিক্যাল বিহেভিয়ার। রাজনৈতিক অর্থাৎ রাষ্ট্রবিজ্ঞান সে কি করে থাকে? রাষ্ট্রবিজ্ঞান মূলত কি করে থাকে? এক্সপ্লেন করে, ব্যাখ্যা করে এবং ক্রেডিট পলিটিক্যাল বিহেভিয়ার, রাজনৈতিক যে চরিত্রকে সেটাকে ব্যাখ্যা করার চেষ্টা করে। অ্যান্ড বলছে দেখো, ইনস্টিটিউশনাল পারফরমেন্স এবং প্রডিউস জেনারেবল নলেজ। অর্থাৎ তোমাদের বোঝার প্রয়োজন আছে এই যে ইনস্টিটিউশনগুলো রয়েছে, এই যে প্রতিষ্ঠানগুলো রয়েছে, সেগুলোর ব্যাখ্যা করে থাকে, সেগুলোর সাথে তুলনামূলক আলোচনা করে থাকে, রাজনৈতিক ব্যাখ্যা প্রদান করে থাকে রাষ্ট্রবিজ্ঞান। আশা করি বিষয়গুলো বুঝতে পারছো তোমরা। শুধু বুঝলেই হবে না, তোমাদের কিন্তু এর পাশাপাশি বিভিন্ন কোশ্চেনগুলো কিন্তু তোমাদেরকে প্র্যাকটিস করতে হবে। যদি তোমাদেরকে নেট সেট পাস করতে হয় কিংবা এমএসসি পিএসসির মতো এক্সামগুলো যদি ক্র্যাক করতে হয়, তাহলে কিন্তু প্রচুর প্রশ্ন তোমাদেরকে প্র্যাকটিস করতে হবে। তার জন্য আমার যে বইটি তোমরা দেখতে পাচ্ছ স্ক্রিনে, এই বইটি রাষ্ট্রবিজ্ঞান প্রস্তুতি, এই বইটি বের হয়েছে আরামবাগ বুক হাউস থেকে। এই বইটি তোমরা সংগ্রহ করতে পারো। এখানে 108টির বেশি তোমাদের মক টেস্ট রয়েছে, একদম পুরোপুরি বাংলাতে। যারা বাংলা ভার্সনের জন্য খোঁজাখুঁজি করছো বই, তাদের জন্য একটা বেস্ট মক টেস্ট বুক, এই বইটা তোমরা নিতে পারো। চলো এবারে আমরা আলোচনা করব প্রকৃতির মধ্যে আরেকটি গুরুত্বপূর্ণ প্রকৃতি, পলিটিক্যাল থিওরি অ্যান্ড পলিটিক্যাল ফিলোসফি। আমরা এই দুটোর সম্পর্ক আমরা দেখার চেষ্টা করব। পলিটিক্যাল থিওরি অ্যাজ এ পলিটিক্যাল ফিলোসফি, সেটাও আমরা লক্ষ্য করার চেষ্টা করব। পলিটিক্যাল ফিলোসফি বলতে কাকে বোঝায়? ফিলোসফি এক ধরনের বিষয় যেটা মূলত আমাদের ট্রুথ, উইজডম এগুলোর উপরে নির্ভর করে গড়ে ওঠে, এবং সেখানে যখন রাজনৈতিক চিন্তা ভাবনা, সেখানে যখন রাজনৈতিক দৃষ্টিভঙ্গির ভাবনাটা চলে আসবে, তখন সেটা আমাদের কি হয়ে যাবে?
সেটা আমাদের রাজনৈতিক অর্থাৎ পলিটিক্যাল ফিলোসফি বা রাজনৈতিক দর্শনের আয়তায় চলে আসবে। কি বলছে? ইন এ জেনারেল সেন্স ফিলোসফি ইজ দ্য সায়েন্স অফ উইজডম। খুব গুরুত্বপূর্ণ এই কথাটা, সায়েন্স অফ উইজডম। ফিলোসফি, ফিলোসফিকে আমরা জেনারেল ভাষায় এটা বলতে পারি সায়েন্স অফ উইজডম। টু প্লেটো অ্যান্ড অ্যারিস্টটল ইট ইজ সার্চ ফর ট্রুথ। একেবারেই তাই। আমি যে কথাটা বললাম যে একটা সত্যের সন্ধান করা, একটা আলটিমেট ট্রুথকে গড়ে তোলা, সত্যের সন্ধানে, অর্থাৎ যেমন ভাবে প্লেটো আইডিয়াল স্টেটের কথা বলেছিল, উইজডম, উইজডম, সায়েন্স অফ উইজডম, তার মধ্যে যে চিন্তা ভাবনা, যেভাবে তারা কল্পনা করত যে একটা আদর্শ রাষ্ট্র ব্যবস্থা এইরকম হলে একটা আদর্শ রাষ্ট্র ব্যবস্থা হবে। প্লেটো যেভাবে ন্যায় তত্ত্ব দিয়েছে, প্লেটো যেভাবে সাম্য তত্ত্ব দিয়েছে যে এইরকম একটা ব্যবস্থা গড়ে উঠলে এটা ন্যায় প্রতিষ্ঠিত হবে। যেমন বলার চেষ্টা করেছে সাম্য তত্ত্বের ক্ষেত্রে যে যদি সাম্য প্রতিষ্ঠিত করতে হয় তোমাকে এই ব্যবস্থাগুলো নিতে হবে, কাদের সাম্য দেওয়া যাবে কাদের সাম্য দেওয়া যাবে না এগুলো নিয়েও আমি তোমাদের কিন্তু আলোচনা করব আলাদা আলাদা ভিডিওতে যখন ওয়েস্টার্ন পলিটিক্যাল থট পড়াবো। চলো তাহলে কি বলছে? সার্চ ফর ট্রুথ আমরা দেখব। এবারে পরের পয়েন্টে কি বলছে? নরমেটিভিজম ইনবিল্ট ইনটু ফিলোসফি। বলছে ফিলোসফির মধ্যে, দর্শনের মধ্যে কিন্তু তার মধ্যে ইনবিল্ট রয়েছে কি? তার মধ্যে ইনবিল্ট রয়েছে নরমেটিভিজম, নীতি, নৈতিকতা, নৈতিকতাবাদ, নীতিগত, নীতিমান বাচকতা, এই কথাগুলো কিন্তু তার মধ্যে ইনবিল্ট রয়েছে। তাহলে ফিলোসফি হচ্ছে নর্মস, ভ্যালু, মোরালিটি। অর্থাৎ এই যে নরমেটিভিজম বলতে কি বোঝাচ্ছে? নরমেটিভিজম বলতে বোঝাচ্ছে নর্মস, ভ্যালু, মূল্যবোধ, নীতি, নৈতিকতা, মোরালিটি, এই বিষয়গুলোর উপরে ভিত্তি করে কিন্তু ফিলোসফি গড়ে উঠছে। পরে গুরুত্বপূর্ণ পয়েন্টে বলছে দেখো, ফিলোসফি ইজ স্পেকুলেটিভ, ইভালুয়েটিভ অ্যান্ড পার্সপেক্টিভ অর্থ। তার মানে কি বলার চেষ্টা করছে? স্পেকুলেটিভ মানে কি? অনুমান বাচক বা অনুমানমূলক, এই কথাটা বলছে। মানে ফিলোসফি বলছে ফিলোসফি একটা অনুমানের উপরে ভিত্তি করে কিন্তু গড়ে ওঠে। এবং ফিলোসফি কি বলছে? ফিলোসফি বলছে যে ইভালুয়েটিভ এবং পার্সপেক্টিভ, পার্সপেক্টিভের কথা বলে। অর্থাৎ অর্থাৎ কি হওয়া উচিত, কি হতে পারে, এর উপরে এই ফিলোসফি বিশেষ করে গুরুত্ব দেয়। অর্থাৎ সাবেকি যে চিন্তাবিদ যারা ছিল, ফিলোসফিক্যাল যে সমস্ত কথাবার্তা যারা বলতো, রাজনৈতিক যে সমস্ত তাত্ত্বিকরা, রাজনৈতিক দর্শনে যে সমস্ত তাত্ত্বিকরা, যাকে আমরা গুরু বলে মানি প্লেটোকে, তারা যে সমস্ত কথাগুলো বলতো সেখানে নরমেটিভিজমের চিন্তা ভাবনা বেশি থাকতো। অর্থাৎ সেখানে বাস্তবতার থেকেও সেখানে কল্পনাটা বেশি গুরুত্ব পেত। সেখানে বাস্তবতার থেকে কল্পনা অতিরিক্ত গুরুত্ব পেত। কেন? কারণটা কি? সেখানে নীতিমান বাচকতা কাজ করত, সেখানে নীতি, নৈতিকতা, ভ্যালু, মোরালিটি এগুলো সেখানে প্রাধান্য পেত, তাই তো? অর্থাৎ সাবেকি যে দৃষ্টিভঙ্গির প্রবক্তারা, ফিলোসফিক্যাল যে সমস্ত থিওরিস্ট যারা রয়েছে, তাদের যে মূল ভাবনাটাই পরিচালিত হয়েছে নীতি, নৈতিকতা, মোরালিটি এগুলোর উপরে ভিত্তি করেই তাদের চিন্তা ভাবনাটা প্রবাহিত হয়েছে। তাই প্লেটো কিন্তু এইরকম চিন্তা ভাবনার মধ্য দিয়ে এই কথাগুলো বলতো। অর্থাৎ এটা খুব ভালো করে মনে রাখবে, এটা খুব ভালো করে মনে রাখবে যে কি হওয়া উচিত, এই কি হওয়া উচিত, কি হওয়া অনুচিত, এর উপরেই কিন্তু তারা গুরুত্ব আরোপ করতো। তারা এটা গুরুত্ব আরোপ করতো না বাস্তবে কি, এটা কোন বিষয়, এটা বাস্তব পরিপ্রেক্ষিতটা কি আছে, তার পরিবর্তে বাস্তব ম্যাটার নিয়ে আলোচনা করার পরিবর্তে কি হতে পারে, কি হবে, কি হওয়া উচিত, কোনটা অনুচিত, তার উপরেই গুরুত্ব দিয়েছে বেশি। পরের পয়েন্টটা কি বলছে? পরের পয়েন্টটা বলছে ফিলোসফি ইজ লাইক দ্য সোল অফ পলিটিক্যাল থিওরি। বলছে পলিটিক্যাল থিওরির আত্মার মতো ফিলোসফিটা। কেন? আমরা বলেছি যে পলিটিক্যাল ফিলোসফির সাথে পলিটিক্যাল থিওরির কিন্তু একটা আত্মিক একটা সম্পর্ক আছে, এই জন্য বলছে আত্মার মতো।
ইট গাইডস অ্যান্ড প্রোভাইডস সাবস্টেন্স টু পলিটিক্যাল থিওরি। পরের পয়েন্ট বলছে, বাট পলিটিক্যাল থিওরি আনলাইক ফিলোসফি ইজ নট স্পেকুলেটিভ। একদম ঠিক কথা বলেছে। বলছে ইট ইজ বেসড অন ফ্যাক্টস, অবজারভেশন অ্যান্ড রিসার্চ। বলছে দেখো, আমাদের যে পলিটিক্যাল থিওরির কথা বলছি সেটা কিন্তু এইরকম অনুমানমূলক নয়, স্পেকুলেটিভ নয়। অনুমানমূলকের উপর ভিত্তি করে রাজনৈতিক তত্ত্ব দাঁড়িয়ে নেই। রাজনৈতিক তত্ত্বের সাথে রাজনৈতিক দর্শনের মিল আছে, এটা অস্বীকার করার জায়গা নেই। কিন্তু তা বলে এই নয় যে রাজনৈতিক তত্ত্বটা পুরোপুরি অনুমান নির্ভর, এরকমটা নয়। ঠিক রাজনৈতিক তত্ত্ব অনুমান নির্ভর নয়, বরং সেটা কার উপরে দাঁড়িয়ে আছে? বেসড অন ফ্যাক্ট, বেসড অন ফ্যাক্টের উপরে ভিত্তি করে দাঁড়িয়েছে, যেটা বাস্তব, যেটা বিজ্ঞান, যেটা অভিজ্ঞতার মধ্য দিয়ে অর্জিত হয়, কিংবা বলছে অবজারভেশন, যেটা পর্যবেক্ষণ করা যায়, এবং রিসার্চ, যেটা গবেষণার মধ্য দিয়ে গড়ে ওঠে এই পলিটিক্যাল থিওরিটা। বলছে ইট ইজ মোর সিস্টেমেটিক, ইট অ্যাটেম্প টু ডেলিভার টেস্টেবল হাইপোথেসিস। বলছে পলিটিক্যাল থিওরি আরো বিজ্ঞানসম্মত, আরো বিজ্ঞানসম্মত সেটা, এবং সেটা হচ্ছে সিস্টেমেটিক, একটা নির্দিষ্ট ব্যবস্থার মধ্য দিয়ে এটা গড়ে ওঠে। এবারে আমরা আলোচনা করব আরেকটি গুরুত্বপূর্ণ প্রকৃতি, যেটা আমরা পলিটিক্যাল থিওরির সাথে হিস্ট্রির কথা বলতে পারি। পলিটিক্যাল থিওরি অ্যাজ এ হিস্ট্রির কথা মনে করো। শুধু রাজনৈতিক তত্ত্ব, আমি বলেছিলাম আগের দিন যে শুধুমাত্র রাষ্ট্রবিজ্ঞানের ক্ষেত্রে নয়, সেটা ইতিহাসের ক্ষেত্রে, সেটা ভূগোলের ক্ষেত্রে, সেটা দর্শনের ক্ষেত্রে, এবং বিভিন্ন সাবজেক্টের ক্ষেত্রে কিন্তু বিভিন্ন তত্ত্ব গড়ে উঠতে পারে। আর রাজনৈতিক তত্ত্বটা, পলিটিক্যাল থিওরিটা রাজনীতির সাথে যুক্ত, তাই সেটাকে রাজনৈতিক তত্ত্ব আমরা বলছি। তাহলে এখানে দেখো, ফোকাস অন হিস্টোরিক্যাল স্টাডি। হিস্ট্রি কিসের উপরে গুরুত্ব দেয়? এই তত্ত্বটা কিসের উপরে গুরুত্ব দেয়? এই রাজনৈতিক তত্ত্ব, এই তত্ত্বটা কিসের উপরে ভিত্তি করে গড়ে ওঠে? হিস্ট্রির উপরে ভিত্তি করে গড়ে ওঠে। ফোকাস হিস্ট্রিক্যাল স্টাডি, ঐতিহাসিক প্রেক্ষাপট, ইতিহাসের উপরে ভিত্তি করেই গড়ে ওঠে। আমি উদাহরণ দিয়ে বোঝাবো। এটা মূলত কিসের উপর ভিত্তি করে গড়ে ওঠে? এটা মূলত ভিত্তি করে গড়ে ওঠে স্টাডি অফ পলিটিক্স থ্রু স্টাডি অফ পাস্ট। অর্থাৎ যে রাজনীতির যে ব্যাখ্যা, রাজনীতির যে অধ্যয়নটা, এই অধ্যয়নটা আমরা স্টাডি অফ পাস্টের উপরে ভিত্তি করে গড়ে তুলি। পিছনে কি কি ঘটেছে, অতীতে কি কি ঘটেছিল, অতীতে কোন ঘটনাগুলো হয়েছে, আমরা বলি না ইতিহাস যদি আমরা ভালো করে না জানতে পারি, ভবিষ্যতের দিকে আমরা এগোতে পারবো না। তাই যত ভবিষ্যতের দিকে এগোতে থাকবো, ততই আমাদের ইতিহাসটাকে জানতে হবে। ইতিহাস যদি যত ভালো করে জানবো, ততই আমরা ভবিষ্যতের পথ রচনা করতে পারি। ঠিক সেরকম ভাবে মার্কস, হেগেল, মেকিয়াভেলি, এই সমস্ত তাত্ত্বিকরা কিন্তু ঐতিহাসিক দৃষ্টিভঙ্গিতে ব্যাখ্যা করেছিল না? এই যে ইতিহাসের পথ ধরে সমাজকে যে বিশ্লেষণ করা, ইতিহাসের পথ ধরে হেগেল যেভাবে দ্বন্দ্ববাদের কথা তুলে ধরছে, সর্বপ্রথম তো সেখান থেকে মার্কস ধার করছে দ্বন্দ্ববাদের কথাটা, তাই তো? তো এই যে মার্কস ঐতিহাসিক যে বস্তুবাদের কথা বলেছিল, ঐতিহাসিক বস্তুবাদের যে তত্ত্বটা দিয়েছিল, যে থিওরিটা দিয়েছিল, সেটা কিসের উপর ভিত্তি করে দিয়েছিল? সেটা কিসের উপর ভিত্তি করে দিয়েছে? ইতিহাসের উপরে ভিত্তি করে দিয়েছে। কেন? তিনি কি প্রমাণ করার চেষ্টা করেছিল ইতিহাসের মধ্যে দিয়ে? বলতো, ইতিহাসের মধ্য দিয়ে তিনি বলার চেষ্টা করেছিল প্রথম স্টেজে আদিম সাম্যবাদী সমাজ ব্যবস্থা, তাই তো? আদিম সাম্যবাদী সমাজ ব্যবস্থা যেখানে সকলে সমান, যেখানে সে বাঘের ছাল বলো, পশুর ছাল পরে থাকতো মানুষেরা, একটা ফল পেড়ে আনলে তারা সকলে মিলে ভাগ বাটোয়ারা করে খেত, এই যে সকলে সমান ভাগে ভাগ করে খেত। একটা পশু যদি তারা হত্যা করত, পশু যদি শিকার করত, তারা সবাই মিলে ভাগ করে খেত। এই যে বিভিন্ন বিষয়গুলো, সেখানে বলছে আদিম সাম্যবাদী সমাজ ব্যবস্থা বিরাজ করত। তারপরে পরে সম্পত্তির উৎপত্তি ঘটলো, আগুন জ্বালানো শিখলো, চাকার ব্যবহার শিখলো। তারপরে কি গড়ে উঠলো? তারপরে গড়ে উঠলো দাস সমাজ। দাস সমাজের ব্যবস্থার মধ্যেও দ্বন্দ্ব থাকলো, দাস শ্রেণী
দাস এবং দাস মালিকের মধ্যে তারপরে গড়ে উঠলো কি সামন্ত সমাজ, একদিকে সামন্ত প্রভু আর একদিকে যারা কাজ করতো তাদের মধ্যে আবার দ্বন্দ্ব, তার ফলে কি গড়ে উঠলো পুঁজিবাদী সমাজ। পুঁজিবাদী সমাজে মালিক শ্রেণী শ্রমিক শ্রেণী তাদের মধ্যে দ্বন্দ্ব, কি গড়ে উঠবে সমাজতান্ত্রিক সমাজ। সমাজতান্ত্রিক সমাজের পরে একদম শেষ স্তর কি গড়ে উঠবে সাম্যবাদী সমাজ, যেখানে কোনো রকম রাষ্ট্র ব্যবস্থা থাকবে না, রাষ্ট্র ব্যবস্থা যেখানে উবে যাবে। তাই তো এই যে ইতিহাস, ইতিহাসের থেকে তো শিক্ষা নিয়ে বলতে পারছে যে এটা হতে পারে, তাই না? আদিম সাম্যবাদী সমাজ ব্যবস্থা এই ছিল, তারপরে হয়েছে দাস সমাজ, তারপরে এসেছে সামন্ত সমাজ, তারপরে এসেছে পুঁজিবাদী সমাজ, এবারে ধীরে 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 আসবে সমাজতান্ত্রিক, তারপরে আসবে সাম্যবাদী। এটা কিসের ভিত্তিতে বলতে পারছে? এটা বলছে ঐতিহাসিক প্রেক্ষাপটের ভিত্তিতে, ইতিহাসের অধ্যয়নের ভিত্তিতে, ইতিহাসটা দেখে পরের কল্পনা করা, পরেরটা ভাবা। সেটা কিভাবে? সেটা বিজ্ঞানসম্মত ভাবে নাকি কল্পনার দৃষ্টিভঙ্গিতে? কল্পনার দৃষ্টিভঙ্গিতে মার্কস ভাবেননি, তিনি ভেবেছিল বস্তু জগতের পরিপ্রেক্ষিতে, একদম বাস্তব পরিপ্রেক্ষিতে। তিনি কিন্তু কোনো কল্পনার কথা বলেননি। তার জন্য মার্কসের যে তত্ত্ব তাকে বলা হয় সায়েন্টিফিক ম্যাটেরিয়ালিজম। পরের যে পয়েন্টটা বলছে দেখো, এমফাসাইজিং আপন দ্য টাইম অ্যান্ড প্লেস অ্যান্ড দ্য সার্কামস্ট্যান্সেস অফ দ্য ফেনোমেনন। বুঝছে একদম এটা কিসের উপর ভিত্তি করে গড়ে ওঠে? এটা কিসের উপর ভিত্তি? টাইমের উপর ভিত্তি করে, প্লেসের উপর ভিত্তি করে এবং তার চারিদিকের যে পরিস্থিতি পরিবেশ তার উপর ভিত্তি করেই কিন্তু গড়ে ওঠে। পরবর্তী পয়েন্টটা বলছে দেখো, খুব গুরুত্বপূর্ণ পয়েন্ট, ফর পলিটিক্যাল থিওরি, বলছে একটা রাজনৈতিক তত্ত্বের জন্য এটা কি বলছে, হিস্ট্রি ইজ লাইক এ স্টোর হাউস অফ ল্যাব রেজাল্ট অফ থাউজেন্ড ইয়ার্স অফ পলিটিক্যাল এক্সপেরিমেন্টস। বলছে এটা রাজনৈতিক তত্ত্বের জন্য একটা ল্যাবের মতো, ইতিহাসটা হচ্ছে একটা ল্যাবের মতো, বছরের পর বছর ধরে সেখানে জমে আছে, ল্যাবে লাইব্রেরিতে সেখানে জমে আছে, স্টোর হাউসের মতো, ল্যাবে স্টোর হাউসের মতো রয়েছে ইতিহাসের বিভিন্ন ঘটনা, বিভিন্ন ফ্যাক্ট, বিভিন্ন ডেটা সেখানে কিন্তু সংরক্ষিত আছে। সেই সমস্ত ঘটনাবলীর বিশ্লেষণ করে, সেই সমস্ত ঘটনাবলীকে ব্যাখ্যা করে এবং সেই সমস্ত বিষয়গুলোকে ভালো করে পর্যবেক্ষণ করে বিশ্লেষণ করে তার মধ্য থেকে কিন্তু একটা তত্ত্ব গড়ে তোলার চেষ্টা করা হয়, সেটা হচ্ছে তারপরে আমরা সেটাকে পলিটিক্যাল থিওরি বলছি। লাস্ট পয়েন্টে কি বলছে? বলছে হেগেল অ্যান্ড মার্কস studied politics as historical progression of ideas and material condition of respectively। একদম ঠিক কথাই বলছে। আমি যে কথাটা তোমাদেরকে বলেছিলাম যে মার্কস এবং আমাদের যে হেগেল, এরা কিন্তু মূলত ইতিহাসের দৃষ্টিভঙ্গি থেকেই ব্যাখ্যা করার চেষ্টা করেছে। আমি বারবার করে বলার চেষ্টা করছি, বোঝানোর চেষ্টা করছি, আশা করছি তোমরা বুঝতে পেরেছো। যদি বুঝতে পারো তাহলে ভিডিওটি শেয়ার করবে, লাইক করবে, আর তোমাদের নেট সেটের ক্লাস কিন্তু এভাবেই পুরোপুরি ফ্রিতে চলতে থাকবে। তোমাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটি সাবস্ক্রাইব করে রাখবে। আর তোমরা যারা আমাদের এখানে ব্যাচে ভর্তি হতে চাইছো, পেইড ব্যাচে যারা ভর্তি হবে তারা কিন্তু এখন ভর্তি হতে পারো আমাদের নিচে দেওয়া যে ফোন নাম্বার 8620063339 এই ফোন নাম্বারে ফোন করে। এবার চলো, এতক্ষণ তো পড়াশোনা হলো, এবার দেখে নি যে তোমরা প্রশ্নগুলো কতটা করতে পারছো। দুদিন ধরে যে পড়া পড়িয়েছি তার উপরে 10টা প্রশ্ন আনছি, চলো দেখে নেওয়া যাক সেই প্রশ্নের কটা উত্তর তোমরা দিতে পারছো। চলো তাহলে প্রথম প্রশ্ন কি বলছে দেখে নেওয়া যাক। প্রথম প্রশ্ন বলছে, হুইচ অফ দ্য ফলোইং স্টেটমেন্টস আর ট্রু রিগার্ডিং পলিটিক্যাল থিওরি। আমরা পলিটিক্যাল থিওরি নিয়ে পড়েছি, তাহলে আমরা বলতে পারবো যে পলিটিক্যাল থিওরির বিষয়ে কোনটা বলছে, কোনটা আমাদের স্টেটমেন্টস আর ট্রু, কোনটা সত্য। বলছে ইট অ্যাকসেপ্ট সায়েন্টিজম অ্যান্ড রেপুডিয়েটস দ্য নর্মেটিভিজম। দ্বিতীয়টা বলছে ইট সিনথেসাইজ পলিটিক্যাল ফিলোসফি অ্যান্ড সায়েন্টিফিক ইনকোয়ারি অফ পলিটিক্যাল ফেনোমেনন। তৃতীয়ত বলছে ইট ইজ স্ট্রাকচারাল অ্যান্ড ইনস্টিটিউশনাল অ্যান্ড এক্সামিনস দ্য লজিক অ্যান্ড বেসিক অফ পলিটিক্যাল ইনস্টিটিউশনস আর অর্গানাইজেশন। তারপরে বলছে পলিটিক্যাল থিওরি ইজ ফিলোসফিক্যাল অ্যাজ ওয়েল অ্যাজ সায়েন্টিফিক এবং নর্মেটিভ অ্যাজ ওয়েল অ্যাজ বলছে এম্পেরিক্যাল, ইভালুয়েটিভ অ্যাজ ওয়েল অ্যাজ
এক্সপ্লেনেটরি, হিস্টোরিক্যাল অ্যাজ ওয়েল অ্যাজ অ্যানালিটিক্যাল। তোমাদের কোনটা সঠিক বলে মনে হচ্ছে? বলছে 1 এবং 4, 2 এবং 3, অনলি 4 এবং 3 and 4। সঠিক উত্তর কি হবে? তোমরা পড়ে অবশ্যই বুঝে গেছো, একদম সঠিক উত্তর হবে অনলি 4, অর্থাৎ 4টি সঠিক। এখানে কিন্তু অপশন সি উত্তর সঠিক হবে। পরবর্তী প্রশ্ন কি বলছে? পরবর্তী প্রশ্ন বলছে, এগুলো কিন্তু সবই তোমাদের নেট সেটের কোনো না কোনো বছরে পড়েছিল, এরকম প্রশ্ন কিন্তু আমি তুলে ধরছি। পরের প্রশ্নটি বলছে, দেখো, হু অ্যামং দ্য ফলোইং সেড দ্যাট পলিটিক্যাল থিওরি ইজ কোয়াইট সিম্পলি man's attempt to consciously understand and solve the problems of his group life and organization। এটা কিন্তু কালকের আমি আলোচনা করেছিলাম। বলো সঠিক উত্তর কি হবে? আর্নেস্ট বার্কার, সাবাইন, লিও ট্রস না ডেভিড ইস্টন? সঠিক উত্তর কি হবে? একেবারেই সঠিক উত্তর হচ্ছে সাবাইন এই কথা বলছে। তাহলে সাবাইনের উপরে কিন্তু আমাদের প্রশ্ন একটা আসে। দ্বিতীয় প্রশ্ন কি বলছে? তৃতীয় প্রশ্ন, হু অফ দ্য ফলোইং পলিটিক্যাল ফিলোসফি? খুব গুরুত্বপূর্ণ। রবার্ট ডাল, পিটার ল্যাসলেট, পিটার উইন্স এবং ডেভিড ইস্টন। বলো হু ফলোইং পলিটিক্যাল ফিলোসফির কথা বলছে, কে ফলো করছে পলিটিক্যাল ফিলোসফি? সঠিক উত্তর হচ্ছে রবার্ট ডাল। সঠিক উত্তর হচ্ছে রবার্ট ডাল। পরবর্তী প্রশ্নটি বলছে, দেখো, who describe political theory as the systematic thinking about the purpose of the government? এই কথাটা কে বলছে? এগুলো কিন্তু সবগুলো ফ্যাক্ট প্রশ্ন। লিকক বলছে, গার্নার বলছে, প্লামিনাস বলছে, বার্লিন বলছে। এরকম প্রশ্ন আমি কিন্তু তোমাদের প্রচুর আমি দিয়ে দেব, তোমাদের চিন্তা করার কোনো কারণ নেই। 4 দাগের সঠিক উত্তর অবশ্যই প্লামিনাস, অপশন সি। পরবর্তী প্রশ্ন বলছে, দেখো, who among the following said that political theory contains factor of 3 kinds? কি বলছে? একটা ফ্যাকচুয়াল, একটা কজাল, আর একটা হচ্ছে ভ্যালুয়েশনাল। কোনটা সঠিক উত্তর? কোনটা, কে এই 3টে ভাগে এটাকে ভাগ করছেন? একেবারেই সঠিক উত্তর সাবাইন। সঠিক উত্তর সাবাইন। পরবর্তী প্রশ্নটি বলছে, হু অ্যামং দ্য ফলোইং সেড দ্যাট পলিটিক্যাল থিওরি ইজ ইন এ ডগ হাউস ইন দ্য 1950s? এই প্রশ্নটা তোমাদের জন্য কিন্তু খুব 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 গুরুত্বপূর্ণ প্রশ্ন। সঠিক কথা কে বলছে? ডেভিড ইস্টন, ল্যাসলেট, পিটার ল্যাসলেট, রবার্ট ডাল, রেইমার। একেবারেই সঠিক উত্তর রেইমার। এটা তোমরা জেনে রাখো, এই প্রশ্নটাও কিন্তু নেটে পড়েছে। পরবর্তী প্রশ্ন বলছে, which of the following deals with morality and formulates rules which should influence the behavior of man while living in society? কি বলছে? ফিলোসফি, এথিক্স, সোসিওলজি, নন অফ দ্য অ্যাভাব। উপরের কোনোটি নয়, এর মধ্যে কোনোটি নয়। সঠিক উত্তর কি হবে? একেবারেই সঠিক উত্তর অপশন ডি, নন অফ দ্য অ্যাভাব। পরের প্রশ্নের দিকে চলে যাব আমরা। বলছে, দ্য ওল্ডেস্ট অ্যাপ্রোচ টু পলিটিক্স ইজ? ওল্ডেস্ট অ্যাপ্রোচ কোনটা? হিস্টোরিক্যাল এভালুয়েশনারি অ্যাপ্রোচ, লিগ্যাল অ্যাপ্রোচ, ইনস্টিটিউশনাল অ্যাপ্রোচ নাকি ফিলোসফিক্যাল অ্যাপ্রোচ? আমি তোমাদের কিন্তু আগের দিন পড়াতে গিয়ে এই কথাটা বলেছিলাম, তোমরা বলো দেখি সঠিক উত্তর কোনটা হবে? একেবারে ফিলোসফিক্যাল অ্যাপ্রোচ। এটাই হচ্ছে একদম সব থেকে পুরনো দার্শনিক দৃষ্টিভঙ্গি, অ্যাপ্রোচের দিক থেকে সব থেকে পুরনো অ্যাপ্রোচ। এটা কিন্তু তোমরা মনে রাখবে। পরবর্তী প্রশ্নটি কি বলছে? দ্য চিফ অ্যাডভোকেট অফ দ্য ফিলোসফিক্যাল অ্যাপ্রোচ ওয়াজ? কে ছিল? বলো। ভিভি ডিউক, সক্রেটিস, জাঁ-জাক রুসো, লিও ট্রস? সঠিক উত্তর কি হবে? বলো। দ্য চিফ অ্যাডভোকেট অফ ফিলোসফিক্যাল অ্যাপ্রোচ ওয়াজ, কে ছিল এর মধ্যে? এটা এই প্রশ্নের উত্তরটা তোমরা নিজেরাই করবে, তোমাদের জন্য দিয়ে দেওয়া হলো নাকি বলে দেব? চলো বলে দেওয়া যায়। সঠিক উত্তর হচ্ছে লিও ট্রস। লিও ট্রস। একেবারেই আমরা লাস্ট প্রশ্নে চলে এসেছি। লাস্ট প্রশ্নটি তোমাদের জন্য কি বলছে?
বলছে ফিলোসফি ইজ দ্য কোয়েস্ট ফর উইজডম অ্যান্ড political philosophy is the attempt truly to know about the nature of political things and the right or the good political order. The above statement is attributed to কে বলেছে এই কথাটা? ক্রসম্যান বলছে, কার্ল পপার বলছে, লিও ট্রস বলছে, না ম্যাকফারসন বলছে? এক্ষুনি আমি কিন্তু তোমাদেরকে বলেছিলাম কে বলছে। সঠিক উত্তর অবশ্যই লিও ট্রস। তাহলে যদি এইরকম ভাবে তোমরা নেট সেটের জন্য প্রস্তুতি নিতে পারো বা অন্যান্য, আমি অনেকগুলো তোমাদের যে কোর্স, সব কোর্সগুলোকে মিশিয়ে মিলিয়ে কিন্তু করানোর চেষ্টা করছি। কখনো ফ্যাক্ট প্রশ্ন দেওয়ার চেষ্টা করছি, কখনো নেট সেটের কিছু প্রশ্ন দেওয়ার চেষ্টা করছি। পরে পরে কিন্তু যত প্রশ্ন আসবে সমস্ত কিন্তু নেট সেটের মতো করেই কোশ্চেনগুলো থাকার চেষ্টা করবে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক এবং শেয়ার করতে ভুলবে না।